স্মার্টফোনের স্ক্রিনটা কাঁপছিল, ক্যামেরার ওপাশে থাকা মানুষটার হাতের কাঁপুনি স্পষ্ট বোঝা যাচ্ছিল ভিডিওতে। মিনেসোটার একটি শান্ত রাস্তা, কিন্তু পরিবেশটা ছিল বারুদের মতো উত্তপ্ত। ব্যাকগ্রাউন্ডে ভারী বুটের শব্দ আর মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টদের রুক্ষ চিৎকার। এরপর হঠাৎ এক আগুনের ঝলক আর একটা কানে তালা লাগানো গুলির শব্দ। ক্যামেরার সামনেই মাটিতে লুটিয়ে পড়েন ৩৭ বছর বয়সী রেনে নিকল গুড। তার অপরাধ, অভিবাসন প্রত্যাবাসনের নামে চালানো এক বেআইনি অভিযানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা। ভিডিওটি ইন্টারনেটে আপলোড হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। ২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর আগে ক্যালিফোর্নিয়ায় ৪৩ বছর বয়সী কিথ পোল্টার জুনিয়র এবং আরেকজন সাধারণ নাগরিক অ্যালেক্স প্রেটি ঠিক একইভাবে ক্যামেরার সামনে নিহত হয়েছিলেন এই আইস বাহিনীর গুলিতে। নিজেদের দেশেই মার্কিন নাগরিকদের রক্তে ভিজেছিল রাজপথ, মানুষের মনে জমেছিল তীব্র ক্ষোভ। কিন্তু পৃথিবীর মানচিত্রে আরেকটু জুম আউট করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের ভেতরে যে আগুন জ্বলছিল তা আসলে তাদের বৈশ্বিক আগ্রাসনের একটি ছোট্ট প্রতিচ্ছবি। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত এক বছরে ওয়াশিংটন যেন এক উন্মত্ত খেলায় মেতেছিল। আন্তর্জাতিক আইন, চুক্তি বা মানবাধিকার এসব শব্দ তাদের অভিধান থেকে যেন মুছে গিয়েছিল। একদিকে শুল্ক যুদ্ধের খামখেয়ালি ওঠানামা দিয়ে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করা, অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটা লোক দেখানো শান্তি আলোচনার নাটক। তার চেয়েও ভয়ঙ্কর ছিল ইসরায়েলের সাথে তাদের তথাকথিত যুদ্ধবিরতির আড়ালে গাজাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়ে একটি সমুদ্র ঘেঁষা ওয়াটার প্রপার্টি বানানো। বিশ্ববাসী যখন এসব দেখে শিউরে উঠছিল, তখন ওয়াশিংটন আরও কয়েক ধাপ এগিয়ে গেল। খ্রিস্টানদের রক্ষার এক অদ্ভুত অজুহাত তুলে তারা বোমা বর্ষণ শুরু করল নাইজেরিয়ায়। আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযান উড়িয়ে দিয়ে সরাসরি সেখানে অভিযান চালালো। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিজেদের ক্ষমতার দম্ভ দেখালো। আর প্রকাশ্য সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হলো ইরান, মেক্সিকো এবং অবাক করা হলেও সত্য, গ্রিনল্যান্ডকে। কফি শপে বসে ল্যাপটপের স্ক্রিনে এসব খবর পড়তে পড়তে বিশ্বের যে কোনো মানুষের মনে একটাই প্রশ্ন জাগছিল, যদি এই ঘটনা ইরান, রাশিয়া বা অন্য কোনো দেশে ঘটত তবে কি হতো? উত্তরটা সবারই জানা। এতক্ষণে পশ্চিমা বিশ্ব একজোট হয়ে নিষেধাজ্ঞা আর অবরোধের পাহাড় চাপিয়ে দিত সেই সব দেশের ওপর। কিন্তু অপরাধী যখন স্বয়ং যুক্তরাষ্ট্র, তখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে কেমন যেন অদ্ভুত এক নীরবতা। তবে সাধারণ মানুষের নীরবতা বেশি দিন টেকে না। যখন রাষ্ট্র বা বিশ্ব নেতারা ব্যর্থ হয়, তখন ইতিহাস সাধারণ মানুষকে পথ দেখায়। রেনে নিকল গুড নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু করা হয়। মানুষ বুঝতে পারল সামরিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়ে এই দানবীয় আগ্রাসন থামানো যাবে না। একে থামাতে হবে এর সবচেয়ে বড় শক্তির জায়গায় আঘাত করে, আর সেই শক্তি হলো অর্থনীতি। ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ১৯৫৫ সালের ১ ডিসেম্বর ক্লান্ত শরীরে বাসের সিটে বসেছিলেন এক কৃষ্ণাঙ্গ নারী। একজন শ্বেতাঙ্গকে সিট ছেড়ে দিতে বলা হলে তিনি শান্তভাবে বলেছিলেন না। সেই রোজা পার্কসের গ্রেফতারের পর মার্কিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে শুরু হয়েছিল মন্টগোমারি বাস বয়কট। ৩৮১ দিন ধরে কৃষ্ণাঙ্গরা বাসে ওঠেননি, তারা হেঁটে কাজে গিয়েছেন। অর্থনীতিতে ধস নামিয়ে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল বৈষম্যের সেই প্রাতিষ্ঠানিক দেয়াল। তখন মার্টিন লুথার কিং বলেছিলেন এক অমোঘ বাণী, অপমান সহ্য করে বসে থাকার চেয়ে মর্যাদা নিয়ে হাঁটা অনেক বেশি সম্মানের। ১৯২৬ সালে এসে বিশ্ব ঠিক সেই পথটাই বেছে নিয়েছে। ফিলিস্তিনিদের নেতৃত্বে ২০০৫ সালে শুরু হওয়া বয়কট আন্দোলন, বিডিএস এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বিরোধী আন্দোলন সফল ইতিহাস মানুষের সামনে উদাহরণ হিসেবে দাঁড়িয়েছিল। এবার টার্গেট যুক্তরাষ্ট্র। শুরু হলো ন্যায়কে ব্যবসায় বসানোর এক অভিনব লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক উঠল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বর্জনের। যে দেশের মাটি নিরীহ মানুষের রক্তে ভেজা, সেই দেশে কোনো বৈশ্বিক উৎসব হতে পারে না। হ্যাশট্যাগ বয়কট ফিফা ২০২৬ ছড়িয়ে পড়ল আফ্রিকা থেকে এশিয়া, ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকায়। আন্দোলন কিন্তু শুধু খেলাধুলায় থেমে থাকলো না। মানুষ বুঝতে পারল এই দমন নীতির পেছনে কলকাঠি নাড়ছে বড় বড় কর্পোরেশন। শুরু হলো গুগল, অ্যামাজন এবং প্যালান্টিরের মতো টেক জায়ান্টদের বয়কট করার ডাক। যারা রাষ্ট্রের নজরদারি ও দমন নীতিতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, তাদের শেয়ারের দাম পড়তে শুরু করল। বিনিয়োগকারীরা সাধারণ মানুষের চাপে নিজেদের বিনিয়োগ প্রত্যাহার করতে বাধ্য হতে লাগলেন। একের পর এক নিশানায় পরিণত হলো আমেরিকা সফট পাওয়ার বা
সাংস্কৃতিক আধিপত্য, বড় বড় মার্কিন গণমাধ্যমের একচেটিয়া প্রভাব ভাঙার জন্য মানুষ বিকল্প মাধ্যমের দিকে ঝুঁকতে শুরু করলো। ডাক উঠল আমেরিকা 250 উদযাপন, 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক, এমনকি কোচেলা ও মেট গালার মতো আভিজাত্যে মোড়া সাংস্কৃতিক উৎসবগুলো বয়কট করার। পর্যটক শূন্য হতে লাগলো নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস। একসময় স্নায়ুযুদ্ধের যুগে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী বলে আখ্যা দিত। তখন মার্কিন গণমাধ্যমগুলো এটাকে স্রেফ কমিউনিস্ট প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিত। 1967 সালে জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে মার্টিন লুথার কিং জুনিয়র একটি ভয়ঙ্কর সত্য উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন সেই সমালোচনা ছিল অনেকটা রূঢ় বাস্তব। তিনি বলেছিলেন, এই সমাজে পুঁজিবাদ, সামরিকবাদ ও বর্ণবাদের অশুভ শক্তি একসাথে হাত রেখে কাজ করে। আজ 2026 সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে মার্টিন লুথার কিং এর সেই সতর্কবাণী যেন আয়নার মতো সত্য হয়ে ধরা দিয়েছে। কিন্তু এবার পৃথিবী আর নীরব দর্শক নয়, কোনো গোলাগুলি নয়, কোনো বোমাবর্ষণ নয়। বিশ্ববাসী একজোট হয়েছে এক ভিন্ন ধরনের যুদ্ধে। সম্মিলিত বর্জন আর বিনিয়োগ প্রত্যাহারের এই নীরব বিপ্লব যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিচ্ছে ক্ষমতার দম্ভ হয়তো সাময়িক, কিন্তু মানুষের সম্মিলিত ইচ্ছা শক্তির কাছে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। ক্যামেরার সামনে লুটিয়ে পড়া রেনে নিকল গুডের রক্ত হয়তো শুকিয়ে যাবে, কিন্তু তার মৃত্যু যে বৈশ্বিক জাগরণের জন্ম দিয়েছে তা কেবল শুরু। পৃথিবী এখন অপমান সহ্য করে বসে থাকার বদলে মর্যাদা নিয়ে হাঁটতে শিখে গেছে, আর এই হাঁটা থামানোর ক্ষমতা কারণেই।